প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 427 নম্বর এপিসোডে। আজকের এপিসোডে আপনারা শুনবেন 3টি ঘটনা, এবং 3টি ঘটনাই বেশ জমজমাট ঘটনা, এবং আজকের এপিসোড বেশ অনেকটা বড়। আজকের এপিসোডে আপনারা যে ঘটনাগুলি শুনবেন তার আগে একবার আপনাদেরকে মনে করিয়ে দিই, আমাদের কিন্তু ভ্লগ চ্যানেলে, মানে আমাদের প্রেত কথা লাইভ পডকাস্ট যেই চ্যানেলে আসে, সেই চ্যানেলে কিন্তু আপনাদের সকলের প্রিয় তড়িৎ জেঠুর পডকাস্ট চলে এসেছে, যেখানে আপনারা এবার তড়িৎ জেঠুকে শুনবেন এবং দেখবেন চোখের সামনে। আশা করছি আপনারা খুব সুন্দর ফিল করবেন। যারা এখনও পর্যন্ত এপিসোডটি দেখে ফেলেছেন তাদের প্রত্যেকের রিভিউ সেই এপিসোডটিকে নিয়ে খুব ভালো। তো আমি আপনাদেরকে যারা এখনও পর্যন্ত শোনেননি তাদেরকে একবার অনুরোধ করব, আপনারা যান এবং গিয়ে অবশ্যই প্রেত কথার লাইভ পডকাস্টের তড়িৎ জেঠুর এপিসোডটি শুনে নিন। শুরু হচ্ছে আজকের প্রথম ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নিজের শখ পূরণ করার জন্য কিছু সাইড আর্নিং দরকার হয়, এবং সেই সাইড আর্নিং কি করে আর্ন করবে সেটার জন্য আজকে বলবো একটা অ্যাপের ব্যাপারে। হ্যালো গাইস, বিনোময় একটি ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে তুমি ট্রেড করে আর্ন করতে পারো। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিনোময় অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, যেখান থেকে তুমি খুব সহজেই বিনোময় অ্যাপ ডাউনলোড করতে পারবে। তার আগে তোমাকে আমি বিনোময় অ্যাপের ইন্টারফেসটা একটু দেখিয়ে দিই। এখন তুমি একটা গ্রাফ দেখতে পাচ্ছ, যেটা কখনো উপর দিকে যাচ্ছে কখনো নিচের দিকে যাচ্ছে। এখন তোমাকে প্রেডিক্ট করতে হবে গ্রাফটা উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। আর এক্ষেত্রে যদি আমার প্রেডিকশন ঠিক হয় তাহলে আমি এখান থেকে আর্ন করবো। এখানে আমার ফেভারিট ফিচার হলো 5ST, অর্থাৎ 5 সেকেন্ড ট্রেড। এখানে মাত্র 5 সেকেন্ডে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে। এখন আমি রিয়েল মানি দিয়ে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবো। এখন আমার মনে হচ্ছে গ্রাফ উপর দিকে যাবে, তাই আমি আপে ক্লিক করলাম। 5 সেকেন্ডে আমাদের রেজাল্ট পাবো 5, 4, 3, 2, 1, এবং এই দেখুন, দিস ইজ হোয়াট আই গট। এখানে ডিপোজিট করা খুবই সহজ, ফোনপে, ইউপিআই, গুগল পে, অন্যান্য পেমেন্ট মেথডের মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবে, এবং উইথড্রয়াল প্রসেসও স্মুথ। আপনি খুব সহজেই উইথড্র করতে পারবেন। বিনোমোতে ইনভাইট ফ্রেন্ডস এর অপশন থাকে, যেখান থেকে তুমি তোমার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারো। এছাড়া সে যদি রেজিস্টার করে তাহলে তুমি পাচ্ছ এক্সট্রা বেনিফিট। বিনোমো সব থেকে বড় ব্যাপার হলো যে এখানে কিছু ডেমো কয়েন এবং $10,000 দেওয়া হবে, যেটাতে তুমি খুব সহজেই ট্রেডিং শিখতে পারবে। ট্রেড শেখার পর তুমি রিয়েল মানি দিয়ে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে পারবে। ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করো বিনোমো এবং নিজের ট্রেডিং জার্নি স্টার্ট করো। হ্যালো গৌরবদা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বর্ষা থেকে পুরো প্রেত কথা পরিবারের তরফ থেকে স্বাগত জানাচ্ছি, আর অনেক ধন্যবাদও জানাচ্ছি আমাদের অগোছালো লেখাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য। যারা জানেন না তাদেরকে বলে দিই যে আমাদের প্রেত কথা পরিবারে একজন নতুন সদস্য যুক্ত হয়েছেন, তার নাম বর্ষা। বর্ষার কাজ হলো এই যে আপনারা যখন আমাদেরকে লেখা পাঠান, তখন আপনারা অনেক সময় দাড়ি কমা দেন না, আপনারা অনেক সময় বানান ভুল করেন, এবং সেই সময় পড়তে বড় অসুবিধে হয়। সেই দাড়ি কমা এবং বানানের বিষয়টিকে ঠিক করা, এই পুরো কাজটি হলো বর্ষার, মানে পুরো এডিটিংটি বর্ষা করে আমাদেরকে দেয় আপনারই ঘটনাটি। তো আপনার ঘটনা এখন আমার পক্ষে পড়া অনেক বেশি সুবিধে, মানে আমার যে অবজেকশনটা থাকতো সেই অবজেকশনটার সমাধান আমাদের কাছে এখন বর্ষা। তো দেখি এই ঘটনাটি অম্লান যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমি পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের ছোট্ট একটি গ্রাম জাবুই থেকে অম্লান বসু লিখছি। এর আগেও আমার পাঠানো 2টি ঘটনা প্রেত কথায় পাঠ করা হয়েছে, যা ভূতে ধরা দাদুর ঘটনা নামে খুব জনপ্রিয়তা পেয়েছে। আজ শোনাবো দাদুর কাছ থেকে শোনা 3য় ঘটনা। আর যেসব শ্রোতা আমার আগের 2টি ঘটনা শোনেননি তাদের কাছে 404 এবং 409 নম্বর এপিসোড শোনার অনুরোধ রইল। এবার ঘটনায় ফেরা যাক। দাদু ঠিক যেমনভাবে বলেছিল তেমনভাবেই লিখছি। সময়টা ছিল ডিসেম্বর মাস। সালটা ঠিক কত ছিল তা ঠিক মনে পড়ে না, তবে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সেই বছর। বাড়িতে মানুষ বলতে আমি, তোর ঠাকুমা আর আমাদের 3 ছেলে। এমনিতেই গ্রামের মানুষ সারাদিন খাটাখাটনি করে বাড়ি এসে তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়ত। তারপর আবার শীতকালের রাত, সন্ধে 7টা বাজতে না বাজতেই পুরো পাড়া যেন নিস্তব্ধ হয়ে যেত। মনে হতো পাড়াটাকে যেন অন্ধকার গিলে নিয়েছে। আর রাত বাড়ার সাথে সাথেই বাড়ত শেয়ালদের চিৎকার। একদিন সকালে ঘুম ভাঙে এক ফেরিওয়ালার হাঁকাহাঁকিতে। উঠে বসে সে কি বলছে তা ভালো করে শোনার চেষ্টা করি। সে বলছে একটা ছড়া। সে ছড়াটা খুব জোরে জোরে চিৎকার করে বলছে, শীতের চাদর শীতের জামা পুরনো হলেও শোনা হয় না তামা। আমি বুঝলাম
সে শীতের পুরনো চাদর, পুরনো জামা বিক্রি করতে এসেছে। আসলে যারা খুব ধনী মানুষ তাদের পুরনো জামা কাপড় তারা গরিবদের মধ্যে দান করে দেন। কেউ কেউ সেই জামাগুলি পরে উপকৃত হন, আবার কেউ পেটের দায়ে সেগুলি বেচে কিছু অর্থ উপার্জন করেন। হঠাৎ তোর ঠাকুমা এসে বলল, ওগো শুনছ, বাইরে চাদর বিক্রি করতে এসেছে, তুমি যাও না, তোমার একটা চাদর কিনে নিয়ে এসো, তোমার চাদরটা তো একদম ছিঁড়ে গেছে। আমিও মনে মনে ভাবলাম পুরনো জিনিস তো, দামটাও কম হবে, তাই বাইরে গিয়ে লোকটার কাছ থেকে চাদরের দাম জিজ্ঞাসা করতে থাকি। হঠাৎ লোকটা একটু অন্যরকম দেখতে একটা চাদর দেখায়। চাদরটা দেখতেই মনে হলো চাদরটা যেন কোনো এক মায়া জালে তার দিকে টানছে। চাদরটা ছিল খুব সুন্দর দেখতে, ওপরে আবার কি সব কাজ করাও আছে। ফেরিওয়ালাকে এর দাম জিজ্ঞাসা করাতে সে বলল, এই চাদরটার একটু বেশি দাম হবে। আমি বললাম যে কেন, এর বেশি দাম কেন? সে বলল, এটা এক জমিদারের চাদর এবং এতে নাকি অনেক দামি নকশা করা আছে। তো আমি মনে মনে ভাবলাম ঠিকই তো। তারপর জিজ্ঞাসা করলাম, তো এর দাম কত? ফেরিওয়ালা বলল, 20 পয়সার একটু বেশিও নেব না, কমও নেব না। চাদরটি খুব পছন্দ হওয়ার কারণে 20 পয়সা দিয়ে চাদরটা কিনে নিলাম। চাদরটি বাড়ি নিয়ে আসার পর তো ঠাকুমা দেখে একদম অবাক হয়ে যায়। এত সুন্দর চাদর সে এর আগে কোনো দিন দেখেনি। তারপর তোর ঠাকুমাকে বলি, এই চাদরটা গায়ে নেওয়ার আগে একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, না জানি কে না কে গায়ে দিত এটা। আমার কথা মতো তোর ঠাকুমা কলতলায় চাদরটি ধুতে যায়, আর আমিও ঘরের দিকে যেতে থাকি। হঠাৎ করে তো ঠাকুমার চিৎকার শুনে ছুটে আসি। দেখি তো ঠাকুমা কলতলায় পড়ে আছে। আমি জিজ্ঞাসা করি, কি করে পড়লে গো? তো ঠাকুমা জবাব দেয়, চাদরটা ধুতে কলতলায় আসছিলাম, হঠাৎ করে পাটা গড়িয়ে গেল আর আমি পড়ে গেলাম। যাই হোক, চাদর আর ধোয়া হলো না। তো ঠাকুমাকে ধরে ধরে ঘরে নিয়ে এলাম। তারপর সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে বিকেল হয়। এতক্ষণ সূর্যের আলো থাকার কারণে শীতটা অতটা করে না, কিন্তু এবার ভালোই শীত করছে। তাই বাধ্য হয়ে চাদরটা না ধুয়েই গায়ে দিয়ে নিই। তারপর অনুভব করি চাদরটা এতটাই গরম যে মনে হচ্ছে চাদরের ভিতরে কেউ আগুন জ্বালাচ্ছে। আমি মনে মনে দারুণ মজা পাচ্ছিলাম আর ভাবছিলাম, এত কম দামে এত সুন্দর একটা চাদর পেয়ে গেলাম। এই চাদরটা গায়ে নিলে টের পাওয়াই যাচ্ছে না যেটা শীতকাল নাকি গ্রীষ্মকাল। এরকম ভালোই কাটলো দিনটা। একদিন রাতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ নিজেকে আবিষ্কার করি এক নতুন জায়গায়। দেখি আমি একটা গোলাকার বিশাল বড় বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। আমি যতটা দেখে বুঝতে পারছি সম্ভবত এটা কোনো জমিদার বাড়ি হবে। খুব আশ্চর্য হয়ে আমি এখানে কি করছি এটা ভাবতে শুরু করি। ভাবতে ভাবতে হঠাৎ চমকে ওঠার মতো কিছু শুনতে পাই এবং শুনে যেন আমার গোটা শরীরে কারেন্টের ঝটকা লাগার মতো অনুভূতি হয়। শুনি আমাদের চারপাশে ঘরের ভিতর থেকে 60-70 জন মানুষ খুব জোরে জোরে আর্তনাদ করছে। মনে হচ্ছে তারা কারোর কাছে প্রাণ ভিক্ষা চাইছে। এই আর্তনাদ এতটাই জোরে হচ্ছিল, মনে হচ্ছিল এক্ষুনি আমার কান ফেটে রক্ত বেরিয়ে যাবে। কানটা হাতে চেপে ধরবো তারও কোনো উপায় নেই। ভয় আমার হাত পাগুলো সেই সময় কাজ করছিল না। এইরকম অবস্থায় কিছুক্ষণ থাকার পর হঠাৎ সব আর্তনাদকে চুপ করিয়ে একটা মোটা গলার স্বরযুক্ত পুরুষ কণ্ঠ বলে ওঠে, ভালোই ভালোই আমার চাদর আমার বাড়িতে ফিরিয়ে দিয়ে যা, ওটা আমার খুব প্রিয় জিনিস। এটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর আমি কিছু বলতে যাব, কিন্তু আমার মুখ দিয়ে যেন কোনো আওয়াজ বের হচ্ছে না। খুব চেষ্টার পর আমার মুখ দিয়ে কথা বের হলো। আমি খুব আস্তে আস্তে বলি, না দেব না, ওটা আমার। এটা বলার সাথে সাথেই দেখি যেসব মানুষগুলি ঘরের ভিতর থেকে আর্তনাদ করছিল তারা সবাই একসাথে আর্তনাদ করতে করতে বাইরের দিকে বেরিয়ে আসছে। অন্ধকারের জন্য তাদের মুখগুলো দেখা যাচ্ছিল না। আর একটু কাছে আসতেই হঠাৎ তাদের মুখগুলি দৃশ্যমান হয় আমার চোখে। দেখি তাদের একজনেরও চোখে মনি বলে কোনো বস্তু নেই। গোটা শরীরটা যেন আগুনের ঝলসে গেছে, আবার কোথাও কোথাও
কালো ফোঁসকা শুকিয়ে উঠে ভিতরের সাদা চামড়া দেখা যাচ্ছে। তাদের সবাইকে একই সাথে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমার ভয় ঘুম ভেঙে যায়। উঠে দেখি তোর ঠাকুমা আর তোর বাবা দুজনে মিলে আমায় ডাকছে, আর আমার গোটা শরীর ঘামে ভিজে গেছে। তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? এটা দেখে মনে যেন একটা আলাদা শান্তি এলো। তোর ঠাকুমা বলে ওঠে, ভুলভাল স্বপ্ন দেখছিলে? আমি বলি, আমি ভুলভাল স্বপ্ন দেখছিলাম, তুমি কি করে জানলে? এরপর তোর বাবা বলল, তুমি তো এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে বলছিলে যে না দেব না, ওটা আমার। তুমি এরকম প্রায় 10-12 বার বলছিলে। আমি ঘটনাটা সবাইকে বলি, তারপর বলি যে হ্যাঁ, খারাপ স্বপ্নে দেখছিলাম। তারপর আবার যে যার জায়গায় ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে এক পুকুর মালিক আসেন আমাদের বাড়ি। তিনি বলেন আগামীকাল ভোরবেলায় নাকি তাদের পুকুরে মাছ ধরে দিতে হবে। একটা পুকুরে মাছ ধরতে গেলে 6-7 জন লোক লাগে। 5 জন লোককে নাকি তিনি আগে বলে দিয়েছেন, আমাকে নিয়ে 6 জন হবে। পুকুর মালিক বলেন তারা নাকি সবাই আজ বিকালে তাদের গ্রামে চলে যাবে, রাতটা ওখানে কাটিয়ে ভোরবেলা মাছ ধরতে হবে। তো আমিও ওদের মতোই বিকালে রওনা দিই, নকুল গ্রামের উদ্দেশ্যে যাই। 50 মিনিট হাঁটার পর নকুল গ্রামে পৌঁছই। গিয়ে দেখি পুকুর বাড়িতেই একটা টিন দিয়ে তৈরি একটা ঘরে আমাদের থাকতে দেওয়া হয়েছে। ঠান্ডার কারণে পুকুর মালিক সবার জন্য একটা কাঁথা দিয়ে যায়। আমার সেই দিক থেকে কোনো চিন্তা ছিল না, কারণ আমার সাথে আমার চাদরটি ছিল। তারপর একটু সন্ধে হতে না হতেই পুকুর মালিক খাবার দিয়ে যায়, আর আমরা খাওয়া শুরু করি। আমি চাদরটা গায়ে নিয়ে খাচ্ছিলাম। হঠাৎ জল খেতে খেতে 1 ফোঁটা জল চাদরের উপর পড়তেই আমি খুব ব্যথায় চেঁচিয়ে উঠি। মনে হলো কেউ যেন আমার চুলের মুঠিটা জোর করে টেনে আবার ছেড়ে দিল। সবাই আমাকে জিজ্ঞাসা করলো আমি এরকম ভাবে চিৎকার করলাম কেন। আমি কাউকে জানতে দিলাম না, মিথ্যে করে বললাম, আরে খেতে খেতে এই ব্যথা দাঁতটায় লেগে গেল তো, তাই চিৎকার করে উঠলাম। তারপর খেয়ে দিয়ে চাদরটা গায়ে নিয়ে শুয়ে শুয়ে ভাবছি কি হলো আমার সাথে। সত্যি কি কেউ আমার চুল ধরে টানলো, নাকি এটা আমার ভুল ধারণা? এইসব ভাবতে ভাবতে চোখটা লেগে যায়। ঘুমোচ্ছি, কিছুক্ষণ পর অনুভব করি একটা কিছু আমার গলায় জড়িয়ে যাচ্ছে। সেটা যেন খুব টান হয়ে গলায় ফাঁস লেগে যাচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি পারছি না, আমি যেন মৃত্যুর একদম দোরগোড়ায়। হঠাৎ আমার পাশে শুয়ে থাকা জেলেটি এক পাশ থেকে আরেক পাশ ঘুরতেই ওর হাত আমার গায়ে লাগে, আর সাথে সাথেই মনে হলো আমার গলার ফাঁস আলগা হয়ে গেল। আমার মনে হলো আমি যেন বহু বছর পর নিঃশ্বাস নিতে পারলাম। কিন্তু এই ঘটনা আমার সাথে কেন ঘটল সেটাই ভাবছি। দেখলাম বুকের উপর চাদরটা পড়ে আছে, আর ভাবলাম তার মানে ঘুমের ঘরে চাদরটাই আমার গলায় জড়িয়ে গিয়েছিল, তাই হয়তো এরকম হলো। এই ভেবে যাই হোক বুকের ভিতরটা শান্ত হলো। তারপর ভাবলাম চাদরটা আমার থেকে একটু দূরে রেখে দিয়ে পুকুর মালিকের দেওয়া কাঁথা যেটুকু গায়ে পাচ্ছি সেটুকু দিয়েই শুয়ে পড়ি। আবার কিছুক্ষণ পর খুব ঠান্ডা লাগার কারণে উঠে পড়ি। উঠে দেখি আমার গায়ে কাঁথা নেই। এদিক ওই দিক থেকে সবাই কাঁথা টেনে নিয়েছে। আমি বাধ্য হয়ে আমার নিজের চাদরটা নিতে গিয়ে দেখি আমার চাদর আর সেখানে নেই। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি চাদরটা এখানেই রেখে ঘুমিয়েছিলাম। গোটা ঘরটা খুঁজে ফেললাম, কিন্তু কোথাও চাদরটা নেই। তারপর বাইরে শুনি কুকুরগুলো খুব চেঁচাচ্ছে। তাহলে কুকুরগুলোই কি কিছু করে চাদরটা মুখে নিয়ে চলে গেছে? কিন্তু সে কি করে সম্ভব? ঘরের টিনের দরজায় খিল দেওয়া। একবার বেরিয়ে দেখি, এই ভেবে টর্চটা হাতে নিয়ে বাইরে বের হলাম। তখন প্রায় 2টো বাজছে। বাইরে এত ঠান্ডা, হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে। দাঁতে দাঁত লেগে ঠকঠক শব্দ হচ্ছে, আর সামনে পুরো অন্ধকার। আর কুয়াশার কারণে অন্ধকারটা যেন আরো ঘন হয়ে উঠেছে। কুকুরগুলোকে অনুসরণ করে টর্চটা জ্বালিয়ে দেখি কুকুরগুলো আমার চাদরটা মুখে করে নিয়ে টানাটানি করছে। তারপর আমি তাড়াতাড়ি ঘরে যাই। ঘরে একটা মোটা লাঠি রাখা আছে, ওটা দিয়েই কুকুরগুলোকে মারব। নিমেষের মধ্যে লাঠিটা নিয়ে আসি। এবার ওইদিকে লাইটটা মারি,
যেদিকে কুকুরগুলো রয়েছে। যেটা দেখি সেটা মনে হয় না দেখলেই ভালো হতো। দেখলাম পেছনের বাঁশ গাছে আমার চাদরটি নিয়ে এক হলুদ শাড়ি পরে থাকা মহিলা বাঁশ গাছের সাথে ফাঁস লাগিয়ে খুব জোরে হাসতে হাসতে আমার সামনে গলায় চাদরটি দিয়ে ঝুলে যান। আর ঠিক সামনেই একটা বিশাল আকৃতির ছায়ামূর্তি। দেখে মনে হলো কোনো পুরুষ। তো সেই ছায়ামূর্তি কুকুরগুলোকে ধরে কুকুরগুলোর মাথায় কিল মারছে, আর কুকুরগুলো ছটফট করতে করতে মারা যাচ্ছে। আর তত ওই মহিলা জোরে জোরে হাসছে। তারপর দেখি একে একে কুকুরগুলোর গা থেকে কাঁচা ছালগুলো তার নখে করে ছাড়াচ্ছে। আমি নিজের চোখে দেখছি সেই দৃশ্য। এই হাড় কাঁপানো ঠান্ডাতেও আমার গোটা শরীর ঘামে ভিজে গেছে। এরপর হঠাৎ আমার হাত থেকে লাঠিটা পড়ে যায়। সেই শব্দে সেই ছায়ামূর্তির মহিলা দুজনেই একসাথে আমার দিকে তাকায়, আর সাথে সাথে ওই ছায়ামূর্তিটি আমার দিকে ছুটতে শুরু করে। এই দেখে আমিও সব কিছু ফেলে চিৎকার করতে করতে ঘরে চলে যাই। তারপর সবাইকে আমার সাথে ঘটা ঘটনাটি বলি, আর সবাইকে নিয়ে বাইরে আসি। দেখি কেউ কোথাও নেই, শুধু বাঁশ গাছের গোড়ায় আমার চাদরটা পড়ে আছে। সবাই বলল চাদরটি পুড়িয়ে ফেলতে, তাই তাদের কথা মতো চাদরটি পুড়িয়ে তার ছাইয়ের মতো একটা অংশ কৌটোর মধ্যে ভরে পুকুর পাড়ে পুঁতে দিই। এরপর থেকে কেমন যেন হতে শুরু করলো। আমার গায়ে ফোঁড়ার মতো কি সব বেরোচ্ছিল। গোটা গায়ে ভর্তি হয়ে যাচ্ছিল সেই ফোঁড়াগুলো, আর সাথে প্রচুর ব্যথা। ডাক্তার বুদ্ধি দেখালাম, তাতেও কোনো কাজ হচ্ছে না। তারপর একদিন শুয়ে আছি, আচমকা কোনো এক মহিলা খুব জোরে করে চেঁচিয়ে উঠল। তারপর আবার সব শান্ত, কিন্তু সেই আওয়াজ আর কেউ শোনেনি আমি ছাড়া। এরপর এক গুণিনের কাছে যাই। তাকে সব ঘটনা বলার পর তিনি বলেন, তুই যেখানে ওই পোড়া চাদরের ছাইটি পুঁতেছিস ওখান থেকে ওটা নিয়ে আমার কাছে আয়। আমি ওনার কথা মতো কৌটোটির সমেত ওনার কাছে যাই। তারপর তিনি বলতে শুরু করেন, শোন, ওটা একটা জমিদারের চাদর, যেটা তার স্ত্রীকে উপহার হিসেবে তিনি দেন। আর জমিদার তার স্ত্রীকে বলেন এই চাদর কোনোদিনও জল দিয়ে ধোবে না, কারণ এই চাদরে আমার ঘ্রাণ মিশে আছে। এই কারণেই এটাকে ধুতে যাওয়ার সময় তোর বউ পড়ে গিয়েছিল, আর তুই জল খেতে গিয়ে জল পড়েছিল বলে চুলের মুঠি ধরে টেনেছিল। একদিন গোটা জমিদার বাড়িতে আগুন লেগে জমিদার সহ আরো প্রায় 50 জন মারা গিয়েছিল। জমিদারের স্ত্রী যা করে হোক সেই আগুন থেকে বেঁচে যায়, কিন্তু স্বামী মারা যাওয়ার শোকে তিনি তার স্বামীর দেওয়া চাদরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তারপর গুণিন ওই কৌটো সমেত ওই ছাই জাতীয় বস্তুটি শিব মন্দিরের 3 হাত সামনের মাটিতে পুঁতে দিতে বলেন। তারপর থেকে আমার গায়ের সব ফোড়া একে একে মিলিয়ে যেতে থাকে। এই ছিল ঘটনা। কেমন লাগলো জানিও। তোমার মুখ থেকে ঘটনার প্রশংসা শুনতে খুব ভালো লাগে, কারণ রত্নের মূল্য জহুরির কাছে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অমলান অসাধারণ ঘটনা পাঠিয়েছো। ডেফিনেটলি তুমি প্রত্যেকটি ঘটনা খুব ভালো পাঠাও। এর আগেও তুমি যে দুটি ঘটনা পাঠিয়েছো, আমি স্ক্রোল করে একবার আপে গিয়ে দেখি কত নম্বর এপিসোড ছিল সে দুটি, 404 এবং 409। এই দুটি এপিসোডেও তুমি যে ঘটনা পাঠিয়েছো সে দুটি ঘটনা কিন্তু অসাধারণ ছিল। এবং এই দাদুর কাছ থেকে শোনা ঘটনা সব সময় মানুষের খুব পছন্দ হয়েছে, এবং আমি আশা করছি আজকের এই ঘটনাটিও মানুষের খুব পছন্দ হয়েছে। পুরনো জিনিসের ঘটনা শুনতে খুব ভালো লাগে, এবং আমার কাছে যখনই এমন কোনো পুরনো জিনিসের ঘটনা আসে আমি সেটা শোনাই। বিশেষ করে আমার আরও প্রিয় ঘটনা যখন কোনো অ্যাম্বুলেন্সে ভূতের ঘটনা হয়, বা কোনো হাসপাতালে ভূতের ঘটনা হয়, বা কোনো মর্গের ভূতের ঘটনা হয়। তোমার যদি এমন কোনো ঘটনা জানা থাকে অবশ্যই পাঠিও, যেখানে হয়তো অ্যাম্বুলেন্সে করে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, লাশ রয়েছে সাথে। এমন ধরনের ঘটনাগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। প্লিজ এমন ঘটনা যদি আপনারা কেউ কালেক্ট করতে পারেন পাঠাবেন। এরকম ঘটনা কিন্তু আমি শোনাতে চাই। এমন ঘটনা আমি অনেকদিন পাঠ করিনি, আমিও পাঠ করতে চাই এমন একটি ঘটনা। আমি চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে একবার মনে করিয়ে দিয়ে আমাদেরকে ঘটনা পাঠান প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ।
শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন জামিরুল, যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। শুরু করছি সেই পবিত্র শক্তির নামে, যিনি এই পুরো ব্রহ্মাণ্ডের একক অধিপতি। এই মুহূর্তে যেই অবস্থায় প্রেতকথার সাথে যুক্ত আছো, তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি মোহাম্মদ জামিরুল জোয়ারদার বলছি, বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কোনো একটি গ্রাম থেকে। আমি যে ঘটনা এখন প্রেতকথা শ্রোতাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা আমাদের এলাকায় নিযুক্ত এক সরকারি কর্মকর্তার বাস্তব অভিজ্ঞতা। প্রিয় গৌরবদা, জানি না এই ঘটনা প্রেতকথা টিমের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে। যদি যোগ্য মনে হয় তাহলে কষ্ট করে পড়ে শ্রোতাদের উপহার দিও। বলছি ভিকটিম মেহেদি সাহেবের ভাষায়। আশা করছি জামিরুল ভাই সেফ আছেন এবং জামিরুল ভাই যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম শেখ মেহেদি হাসান। আমি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় উৎপাদন এবং ইলেকট্রিসিটি সরবরাহকারী প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত আছি। সঙ্গত কারণে সংস্থাটির নাম উল্লেখ করলাম না। আর এটা যেহেতু সরকারি সংস্থা, তাই অন্যান্য সংস্থার মতো কর্মচারীদেরও বদলি হয় নিয়ম মেনে। আমি আগে যেখানে ছিলাম সেখানে 3 বছর সার্ভিস করার পর আমার বদলির অর্ডার আসে। আমি বছর 2 আগে বিয়ে করেছি, তবে সন্তানাদি এখনো হয়নি। আবার আমার স্ত্রীর 3 কুলে কেউ নেই, বড় হয়েছে এতিমখানায়। ওর যেহেতু কেউ নেই, তাই একজন আদর্শ স্বামীর মতো অতি যত্নে আগলে রাখতাম। আমার যেখানেই বদলি হোক না কেন, ওকে সাথে করে নিয়ে যেতাম। সেবার আমার বদলি হয়েছিল পাবনা জেলার এক অজপাড়া গাঁয়ে, ছোট্ট একটা অভিযোগ কেন্দ্রে। আমাকে যেহেতু স্ত্রীকে নিয়ে থাকতে হবে, তাই তাড়াহুড়ো করে বাড়ি খুঁজতে থাকি। আবার অন্যদিকে আমার স্ত্রী ছিল 6 মাসের অন্তঃসত্ত্বা, তাই কোনো অবস্থাতেই ওকে একা ছাড়া যাবে না। তাই বাড়িটা পাওয়া খুব জরুরি। আর এটা যেহেতু মফস্বল এলাকা, তাই ভাড়া বাড়ি পাওয়া আর বাঘের গলায় ঘন্টি বাঁধা ওই একই ব্যাপার। এরপর কয়েকদিন ধরে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে স্থানীয় এক মুদি দোকানির কাছ থেকে একটি বাড়ির সন্ধান পাই। বাড়ির মালিক প্রায় বছর 10 আগে হঠাৎ করে কোনো এক অজানা কারণে সপরিবারে পাবনা শহরে চলে যান। এরপর থেকে আর কোনোদিন গ্রামে ফেরেননি। বাড়িটা ভাড়া নেওয়া আমার জন্য এতটা জরুরি ছিল যে বাড়িটার সম্বন্ধে কোনো প্রকার খোঁজ খবর নেওয়ার সময় পাইনি। প্রায় 5-6 বিঘা জমির উপর বিশাল বড় আমের বাগান, ছোট বড় গাছে ভরা পুরো বাগানটা, এবং বাগানের মাঝখানে পাঁচিলে ঘেরা 3 রুমের একটি বাড়ি। বাড়িটি যে খুব একটা পুরনো তা কিন্তু না, তবে অনেকদিন অব্যবহৃত থাকায় কিছুটা নোংরা এবং আগাছা জন্মেছে। বাড়িটা বাইরে থেকে একটু দেখার পর স্থানীয় একজনের কাছ থেকে বাড়িওয়ালার নাম্বার জোগাড় করে ফোন করলাম তাকে। বাড়ি ভাড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করলে উনি আমার এক কথায় রাজি হয়ে যান। আমি ওর সাথে কথাবার্তা ফাইনাল করে বেশ খোশ মেজাজে বাড়ি চলে আসি। বাড়িওয়ালা এত সহজে আর এত কম ভাড়ায় আমাদের বাড়িটা ভাড়া দেবে, সেই বিষয়টা নিয়ে যদিও কেমন একটা খটকা লাগে, কিন্তু ওসব ভাবার সময় তখন ছিল না। যথারীতি পরের দিন সমস্ত মালপত্র নিয়ে উঠি সেই বাড়িতে এবং থাকতে শুরু করি। তবে প্রতিবেশী বলতে বাড়ির আশেপাশে তেমন কেউ নেই। তাই বাড়ির আশপাশের পরিবেশটা শান্ত নিরিবিলি পরিবেশ বলবো, নাকি শুনশান নিস্তব্ধ ভুতুরে পরিবেশ বলবো, সেটা বুঝতে পারি না। দিনের বেলা যতটা নিরিবিলি ছায়া ঘেরা শান্ত পরিবেশ থাকে, ঠিক ততটাই নিস্তব্ধ গুমোট রূপ ধারণ করে রাতের বেলা। রাত হলে বাড়ির চারপাশে যেন শেয়ালগুলো তাদের মিলন উৎসবে মেতে ওঠে। শরীরে নতুন করে শিহরণ বয়ে যায় যখন কর্কশ সুরে পেঁচাগুলো ডেকে ওঠে। ঝিঁঝি পোকাগুলো ডাকে কানে তালা ধরে যাওয়ার উপক্রম হয়। কয়েকদিন কোনো সমস্যা না হলেও সমস্যা শুরু হয় দিন 5 পর। সেদিন আমার ডিউটি থেকে ফিরতে খানিকটা রাত হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে দেখি আমার স্ত্রী উঠোনের মাঝখানে উপুর হয়ে পড়ে আছে এবং পাশে একটা খালি কড়াই এবং অল্প কয়েক টুকরো রান্না করা মাংসের হাড় পড়ে আছে। আমি তাড়াহুড়ো করে ছুটে গিয়ে ওর জ্ঞান ফেরানোর জন্য মাথায় জল ঢালতে থাকি। কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরতেই ও ভূত ভূত বলে চিৎকার করে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।
বুঝলাম ও ভয়ানক কিছু একটা দেখে প্রচণ্ড রকমের ভয় পেয়েছে। তারপর ওকে একটু শান্ত করে ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করি, তুমি কি দেখে ভয় পেয়েছ? এবার আমার স্ত্রী বলতে শুরু করে, ভয় মাখা কান্না ভেজা গলায় ওর বলা কথাগুলো ছিল এরকম। রাতে এশার আজান শেষ হলে আমি নামাজ আদায় শেষ করে ভাবলাম, তুমি আসার আগে রান্না করা মাংসগুলো একটু গরম করে আনি। রান্নাঘর থেকে কড়াই ভর্তি মাংস গরম করে আসার সময় হঠাৎ দেখি ঘরের প্রবেশ মুখে বারান্দার চালের উপর পা ঝুলিয়ে বসে আছে এক বিশাল দেহী নারী মূর্তি। তার উচ্চতা প্রায় 12 কি 13 ফিট। লিকলিকে রোগা লম্বা পা দুটো চাল থেকে ঝুলে প্রায় মাটি ছুঁই ছুঁই। তার পুরো শরীর এতটাই রোগা এবং মাংসহীন যে চামড়ার উপর দিয়ে প্রতিটি হাড় স্পষ্ট বোঝা যাচ্ছে। চেহারার মাংস শুকিয়ে চামড়াটা হাড়ের সাথে সেঁটে গিয়েছে। চোখ দেখে মনে হচ্ছে অতল গহ্বরের শেষে লাল এক অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে। মুখের ভিতর থেকে বেরিয়ে আসছে 4 কি 5 ইঞ্চি লম্বা সাদা দাঁত। দাঁতগুলো মুক্তোর মতো উজ্জ্বল চকচকে। আমার দিকে তাকিয়ে ওই সরু হাত দিয়ে ইশারা করে আমাকে কাছে আসতে বলে। এসব দেখে আমি ভয়ে মাটিতে লুটিয়ে পড়ি। তারপর কি হয়েছে জানি না, কিন্তু আমি যখন এসে ওকে উঠোনে পড়ে থাকতে দেখি তখন পাশে শুধু কয়েক টুকরো হাড় আর খালি কড়াইটা ছাড়া আর কিছুই ছিল না। মনে হলো কেউ যেন রান্না করা মাংসগুলো খেয়ে কড়াইটা পরিষ্কার করে রেখে গিয়েছে। মাংস তো দূরের কথা, সেখানে এক ফোঁটা ঝোলও পড়েছিল না। স্ত্রীর কথাগুলো শুনে ওকে নিয়ে খুব চিন্তা হতে থাকে, কারণ আমি সকালে বের হলে প্রায় দিন বাড়ি ফিরতে রাত হয়। আশেপাশে তেমন কেউ নেই যাকে আমার বাড়িতে নিয়ে রাখবো বা তার বাড়িতে ওকে রেখে আসব। হতাশার চিন্তা চারিদিক থেকে ঘিরে অন্ধকার হয়ে আসে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা জানি না। সকাল হতে আবার শত শত টেনশন মাথায় নিয়ে অফিসে চলে যাই। অফিসে যাওয়ার পর আমার মন খারাপ দেখে আমার এক সহকর্মী আমাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনার কি হয়েছে? আপনার এত মন খারাপ কেন? আমি ওনাকে গত রাতের সব ঘটনা খুলে বলি এবং সব শুনে উনি আমাকে বলেন, ভাই আমি শুনেছি পাশের মসজিদের ইমাম সাহেব নাকি এই সমস্ত কাজের সমাধান করতে পারেন। আপনি একবার ওনার সাথে কথা বলুন। আমি সহকর্মীর কথা মতো চলে যাই সেই ইমামের কাছে। গিয়ে দেখি ইমাম মসজিদের পাশে তার নিজের ঘরে বসে আছেন। তার সামনে বসে আছে একজন নারী এবং 2 জন পুরুষ মানুষ। আমাকে দেখে চোখ ইশারা করে চেয়ারে বসতে বললেন। দেখি ইমাম সাহেব সামনে বসা মেয়েটির সাথে বেশ উচ্চ স্বরে কথা বলছে। মেয়েটিও হুজুরকে বেপরোয়া হুমকি দিচ্ছে এবং অশালীন ভাষায় কথা বলছে। মেয়েটির আচরণ ছিল হিংস্র পশুর মতো। বুঝলাম মেয়েটির শরীরে বদ জিন ভর করেছে, যাকে হুজুর তাড়ানোর চেষ্টা করছেন। বেশ কিছু সময় ধরে এই তর্কাতর্কি চলে। অনেক সওয়াল জবাবের পর অবশেষে মেয়েটির শরীরে থাকা বদ জিনটি চলে যেতে রাজি হয়। এরপর দেখলাম মেয়েটি কাত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিছু সময় পর মেয়েটি চোখ মেলে তাকায়। বুঝলাম মেয়েটি সুস্থ হয়ে গিয়েছে। মেয়েটি সুস্থ হওয়া দেখে মনের মধ্যে একটু আশার আলো জ্বলে উঠল। ভাবলাম হুজুরের কাছে আমার সমস্যার সমাধান আছে হয়তো। তারপর ওনারা চলে গেলে হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি সমস্যা? আমি হুজুরকে গত রাতের সব কিছু খুলে বলি এবং সব শুনে উনি আমাকে বলেন, চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। উনি চাইলে কোনো না কোনো সমাধান হবেই। আপনি বিকেলে একবার আসুন, আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব। আমি ওনার কথা সম্মতি জানিয়ে সালাম দিয়ে চলে আসি। যথারীতি কাজকর্ম শেষ করে বিকেলবেলা আবার গিয়ে হাজির হই সেই ইমামের কাছে। গিয়ে দেখি উনি আমার জন্য অপেক্ষা করছেন। তো আমি ওকে নিয়ে চলে আসি আমার বাড়িতে। হুজুর এসে প্রথমে বাড়িটা চারপাশটা ঘুরে দেখেন, তারপর তিনি বাড়ির ভিতরে প্রবেশ করেন। আমি এই অল্প সময়ে যতটুকু হুজুরকে দেখলাম তার বেশিরভাগ সময় ওনার চেহারায় হাসি হাসি একটা ভাব লেগে আছে, কিন্তু বাড়ি প্রদক্ষিণ করার সময় সেই হাসি মাখা চেহারাটা আমি দেখতে পেলাম না। কেমন যেন একটা বিষণ্ণতার ছাপ পড়েছে হুজুরের চেহারায়। বুঝলাম উনি হয়তো ওনার চেয়েও শক্তিশালী কোনো কিছুর উপস্থিতি টের পেয়েছেন। আমি বেশ উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম, হুজুর
আপনি কি খারাপ কিছুর আভাস পেয়েছেন? এবার হুজুর মলিন চেহারা নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দেখুন মেহেদী সাহেব, আপনাকে ভয় দেখানোর কোনো উদ্দেশ্য আমার নেই, তবে সত্যিটা লুকিয়ে আপনাকে বিপদে ফেলতে পারবো না। আমি এবার বলি, কোনো উপায় কি নেই? হুজুর বলেন, পবিত্র কালামের শক্তির চেয়ে কোনো শয়তানি শক্তি বড় হতে পারে না, কিন্তু এখানে শুধু একটা না, এখানে বেশ কয়েকটা রক্ষপিশাচ বসবাস করে। গতকাল রাত নেহাতি একটা পবিত্র রাত ছিল, তাই আপনার স্ত্রী প্রাণে বেঁচে গিয়েছে, নইলে হয়তো আপনার স্ত্রীর হাড় চামড়া ছাড়া আর কিছুই পেতেন না। যাই হোক, আমি আপাতত বেডরুমটা বন্ধন করে দিয়ে যাচ্ছি, যাতে বিপদ এলে এই রুমটাতে আশ্রয় নিতে পারবেন, তবে মনে হয় না এতে বিশেষ কোনো উপকার হবে। এই বলে হুজুর শুধু বেডরুমটা বন্ধন করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। আমি আবার বাইক নিয়ে হুজুরকে তার মসজিদে পৌঁছে দিয়ে ফেরার সময় কিছুটা মাছ কিনে নিয়ে আসি। এদিকে আমার স্ত্রী বারান্দায় বসে সেই মাছ কাটতে গিয়ে তার একটা আঙুল অনেকখানি কেটে যায়। মেঝেতে বেশ অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ফোঁটা ফোঁটা রক্ত এবং কাটা মাছের উচ্ছিষ্ট। রক্ত এবং উচ্ছিষ্টগুলো ওভাবেই রেখে দেওয়া হয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমোতে চলে যাই। হঠাৎ কিছু একটা পড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো বাজে। বাইরে কি হচ্ছে তা দেখার জন্য দরজাটা খুলে যা দেখি, সেটা দেখে আমার অন্তরাত্মায় শিহরণ বয়ে যায়। নির্বাক মূর্তির মতো বোধ ও সংজ্ঞাহীন হয়ে দাঁড়িয়ে আছি দরজার মুখে। দেখি এক কালো ছায়ামূর্তি 2 হাতের উপর ভর করে উপুর হয়ে বসে বড় একটা জিভ বের করে চেটে চেটে খাচ্ছে সেই পড়ে থাকা রক্ত এবং উচ্ছিষ্টগুলো। এমনভাবে সে প্রতিটি রক্তের ফোঁটা চেটে চেটে খাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন 100 বছরের তৃষ্ণা পিশাচটির বুকে। সে কি যে ভয়ানক দেখতে সেই পিশাচের চেহারা, তা দেখে যে কারো কলিজা কেঁপে উঠতে বাধ্য। সে দানবের চেহারা মনে হলে আজও আমার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। দানবীয় আকৃতির পিশাচটির কপালের মাঝখানে প্রায় 15-16 ইঞ্চি লম্বা বাঁকানো শিং, মাথায় বড় বড় সাইজের জটা বাঁধানো, নোংরা দুর্গন্ধযুক্ত চুল, পোশাকহীন শরীরটার এমন অবস্থা যেন এইমাত্র চিতা থেকে আধপোড়া জীবন্ত লাশ তুলে আনা হয়েছে। শরীরের বিভিন্ন স্থান থেকে তখনও গন্ধযুক্ত ধোঁয়া বের হচ্ছে। 9-10 ইঞ্চি লম্বা জিভটা মুখ থেকে বের হয়ে বাইরে ঝুলছে। জিভের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত মিশ্রিত লালা। চোখ দুটো জ্বলন্ত লাভার মতো ধাউ ধাউ করে জ্বলছে। গলায় বাঁধা রয়েছে লোহার শিকল। মনে হচ্ছে অনেক দিন আগে শিকলটা বাঁধা হয়েছে, চামড়া কেটে শিকলটা চিপে বসেছে গলায়। পুরো শরীরে যেন টেনিস বলের সমান ফোঁসকা পড়েছে। লোমে ভরা হাতের আঙুলে বড় সাইজের বাঁকানো নখ। নিঃশ্বাসের সাথে গড়গড় শব্দ করে বের হচ্ছে ঘন কালো ধোঁয়া। সব মিলিয়ে এ যেন এক পাতালপুরীর কোনো অন্ধকার থেকে উঠে আসা এক ঘৃণ্য জীব। এবার রক্ত এবং উচ্ছিষ্ট চেটে খাওয়া হয়ে গেলে সে যেন আমার উপস্থিতি টের পায়। ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক গর্জন করে এক লাফে চলে আসে আমার দরজার সামনে। আমি এক ঝটকায় বিকট শব্দে দরজা বন্ধ করে ফেলি। এরপর সেই দানবীয় পিশাচটি জোরে জোরে দরজায় আঘাত করতে থাকে। এবার পিশাচটি ঘর ঘরে কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে ওঠে, দরজাটা খোল, খোল দরজাটা, ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না। তোকে খাবো, তোর বউকে খাবো, তার পেটের বাচ্চাটাকেও কাঁচা ছিঁড়ে ছিঁড়ে খাবো। তোদের কলিজা খাবো, রক্ত খাবো, চামড়া মাংস সব খাবো।
এই বলে ক্ষুধার্ত সিংহের মতো গর্জন করতে থাকে। ততক্ষণে আমার স্ত্রীও জেগে উঠেছে। সে ভয় জড়সড় হয়ে খাটের এক কোণে বসে ঠক ঠক করে কাঁপছে। শুধু স্ত্রীর কথা কি বলবো, ভয়ে আমার এমন অবস্থা যেন মনে হচ্ছে ভয় আর হার্টবিট একসাথে দৌড়ের প্রতিযোগিতা করছে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফালাফি করছে, আমি যেন আমার হৃদয়ের কম্পন পুরো শরীরে অনুভব করছি। কি করব এখন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছি। এমন সময় কেউ একজন আমার মনের মধ্যে উকি দিয়ে চুপিসারে বলে গেল, তুই আজান দিচ্ছিস না কেন? বাঁচতে চাইলে এক্ষুনি আজান দে। আমি আগে থেকেই খুব ভালো আজান দিতে পারতাম, তাই আমি আমার মনের কথায় সাড়া দিয়ে ভীতু কণ্ঠে আজান দেওয়া শুরু করলাম। আমি যখন প্রথম আল্লাহু আকবর বলে আজান শুরু করি, ঘরের বাইরে শুরু হয় প্রচণ্ড চিৎকার, চেঁচামেচি, আর্তনাদ। যেন আজানের শব্দ শুনে শরীরে তার আগুন লেগে গিয়েছে। আমি আজান দিচ্ছি আর আমার স্ত্রী ভয় আমার একটা পা জড়িয়ে বসে আছে। আজান অর্ধেক হওয়ার পর দরজায় আঘাত করা বন্ধ হয়ে গেল, তবুও আজান চালিয়ে গেলাম। পরপর কয়েকবার আজান দেওয়ার পর খেয়াল করলাম আশপাশের পরিবেশ পুরো শান্ত হয়ে গিয়েছে। বুঝলাম এ যাত্রায় আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেলাম। সে রাতটা জেগে বসে রইলাম ফজরের আজানের অপেক্ষায়। এরপর দিনের বেলা আলো ফুটলে মালপত্র নিয়ে একেবারে সেই ভুতুরে বাড়ি ছেড়ে চলে আসি। আর কোনোদিন ওই বাড়ির ত্রিসীমানায় যাইনি। তবুও একটি কৌতূহলবশত বাড়ির মালিক এবং এলাকার মুরব্বীদের সাথে আমার এই সমস্ত ঘটনা শেয়ার করে ঘটনা ঘটার কারণ জিজ্ঞাসা করি, এবং বাড়ির মালিক এবং এলাকাবাসীদের উত্তরে বলা কথাগুলো ছিল এরকম। অনেককাল আগে নাকি গ্রামে একদল নরখাদক পিশাচের খুব উৎপাত বেড়ে গিয়েছিল। এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে সন্ধ্যা নামলেই কারোর না কারোর বাড়ি থেকে গবাদি পশু হারিয়ে যেত, এবং পরের দিন সকালে সেই পশুর চামড়া, হাড়গোড় পাওয়া যেত। এভাবে চলতে থাকে বেশ কয়েক মাস। গ্রামের গবাদি পশু প্রায় শেষের দিকে। এমন সময় শুরু হয় মানুষের বাচ্চা নিখোঁজ হওয়া। রাতে দরজা জানলা বন্ধ অবস্থায় মা বাবার পাশ থেকে ঘুমন্ত বাচ্চা তুলে নিয়ে যেত নরখাদক পিশাচগুলো। পরের দিন সকালে সেই বাচ্চার হাড়গোড় খুঁজে পাওয়া যেত। গ্রামবাসীর কাছে এই সমস্ত ঘটনার কোনো উত্তর নেই, না আছে কোনো সমাধান। গ্রামের সবাই যখন দিশেহারা, ঠিক তখন খোদার দূত রূপে হাজির হয় এক অপরিচিত পাগল। মাথায় অপরিষ্কার বড় বড় চুল, গায়ে ময়লা এবং ছেঁড়া পোশাক। সে পাগল কিভাবে সেই রক্ষ পিশাচগুলোকে বন্দি করলো সেটা আর এক ভয়ঙ্কর ইতিহাস। সে ঘটনা বলতে গেলে ইমেইল অনেক বড় হয়ে যাবে, তাই সে কথা না হয় অন্যদিন বলবো। এবার ঘটনার বাকি অংশ শেষ করা যাক। সে পাগল গ্রামবাসীদের বলে, আমি হয়তো আপনাদের সমস্যার সমাধান করতে পারবো, কিন্তু আজ রাতে বাইরে যাই হয়ে যাক না কেন, কেউ যেন ঘর থেকে বের না হয়। এই কথা বলে পাগল আসন গেঁড়ে বসে এই বাগানে। এলাকাবাসীদের ভাষ্যমতে আশেপাশের পরিবেশ শান্ত এবং স্বাভাবিক থাকলেও শুধুমাত্র ওই বাগান ঘিরে শুরু হয় ঝড় এবং বজ্রপাতের নারকীয় তাণ্ডব। জগৎ বিধ্বংসী ঝড় আর বজ্রপাত দেখে মনে হলো এক্ষুনি হয়তো তছনছ হয়ে যাবে পুরো বাগান। সবাই তখন শুধু সকাল হওয়ার অপেক্ষায়। তারপর কি হয়েছে গ্রামবাসীরা কেউ কিচ্ছু জানে না, শুধু জানে বাগানে আজ ভয়ঙ্কর যুদ্ধ চলছে। সকালে গিয়ে দেখে সেই পাগল অজ্ঞান হয়ে পড়ে আছে। তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে জমাট বেঁধে গেছে, এবং মুখ বাঁধা অবস্থায় পাশে পড়ে আছে বেশ কয়েকটি ছোট ছোট মাটির কলসি। প্রতিটি কলসের মুখ খুব মজবুত করে বাঁধা। এরপর এলাকাবাসী মিলে মাথায় জল ঢেলে জ্ঞান ফেরায় পাগলের। তবে অল্প কিছু সময়ের জন্য জ্ঞান ফেরে তার, এবং সেই পাগলের বলা কথাগুলো ছিল এরকম। আমি এখানে আসন করার পর বুঝতে পারি এখানে অনেকগুলো রক্ষ পিশাচ বসবাস করে। আমি অনেক চেষ্টা করে বেশ কিছু পিশাচকে বন্দি করতে পেরেছি, তবে শেষ কয়েকটাকে আটকাতে পারিনি। আর আমি একজন মুসলিম, আর আমার মৃত্যুর পর ইসলামের শরিয়া অনুযায়ী আমার জানাজা এবং দাফনের ব্যবস্থা করবেন, আর এই কলসগুলো মাটির নিচে পুঁতে দেবেন। এই বলে তিনি মৃত্যুবরণ করেন। এরপর এলাকাবাসীরা পাগলের জানাজা এবং দাফন শেষ করে সে কলসগুলো এই বাগানে কোথাও মাটির নিচে পুঁতে দেয়।
সেই থেকে এই বাগানে এখন মাঝে মাঝে অস্বাভাবিক কিছুর উপস্থিতি টের পাওয়া যায়। তারপর থেকে অনেককাল পর বাগান মালিক এখানে বাড়ি বানায় থাকার জন্য, কিন্তু সেও আমার মতো একই কারণে সেখানে বসবাস করতে পারেনি। সত্যি বলতে জামিরুল ভাই সেই ভয়ানক অভিজ্ঞতার কথা মনে হলে আজও আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। এই বলে মেহেদি সাহেব তার ঘটনা শেষ করেন। গৌরবদায়ী ছিল ঘটনা, অনাকাঙ্ক্ষিত ভুলগুলো মার্জনীয় দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এত বড় ইমেল কষ্ট করে পড়ার জন্য এবং এর আগেও আমার 10টা ঘটনা প্রচার করার জন্য প্রেতকথা টিমকে অসংখ্য ধন্যবাদ। ঘটনা যদি সিলেক্টেড হয় তবে এপিসোড নাম্বার জানানোর অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আশা করছি জামিরুল ভাইয়ের এই ঘটনাটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি। আমি চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনা। একটি ছোট্ট ঘটনা, আমাদের এই নরেন্দ্রপুরের সামনাসামনি একটি ঘটনা, মানে আমার বাড়ির খুব কাছাকাছি একটি ঘটনা। তো আশা করছি আপনাদের আজকের এপিসোড ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং আমাদেরকে ঘটনা পাঠান, কারণ আপনাদের ঘটনার উপর ভিত্তি করে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আপনাদের ভালো ভালো ঘটনা pretkothar@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, প্রেতকথা অফিসিয়াল নামক আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল। সেখানে আমাদের প্রচুর রিলস ছাড়া হয়। তার পাশাপাশি আমাদের গৌরব তপাদার ভ্লগসের লাইভ পডকাস্ট শুনতে পারেন। চলে যাচ্ছে আজকের আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। চলে যাচ্ছে আজকের পরবর্তী ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন রানা আরবি বণিক। নমস্কার দাদা, আমি রিয়া বণিক। আশা করছি তুমি ভালো আছো, আর আমাদের বৌদি ভাইও খুব ভালো আছে। আমাদের প্রেতকথা পরিবারের সবাইকে অনেক ভালোবাসা জানাই। আমি আর আমার মা তোমার কণ্ঠের অনেক বড় ভক্ত। অবশ্য এখন আমার শ্বশুরবাড়ির লোককেও ভক্ত করিয়ে দিয়েছি তোমার কণ্ঠের। থ্যাংকস লট রিয়া। তোমরা গোটা পরিবার খুব ভালো থাকো এবং সবসময় প্রেতকথার সাথে থাকো, এটাই চাই। এবার আসা যাক মূল ঘটনায়। আমার বাপের বাড়ি হরিণাভিতে। সেখানে আমাদের পরিবার বলতে বাবা, মা, দাদা আর আমি। যে ঘটনাটি বলতে যাচ্ছি খুবই ছোট কিন্তু অদ্ভুত। আমার দাদার নরেন্দ্রপুরে রাস্তার ধারে একটি চা জল খাবারের দোকান ছিল। তো এটা 2023 ডিসেম্বরের ঘটনা। ডিসেম্বর মাসের 24 তারিখ আমার দাদা আর মা একটি বিয়ে বাড়ি গিয়েছিল। সেখানে ডিসব্যালেন্স হয়ে মা পড়ে যায় এবং পায়ে খুব আঘাত পায়, যার জন্য আমাকে শ্বশুর বাড়ি থেকে আসতে হয় আর মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। হাসপাতাল থেকে আসতে আসতে প্রায় 1টা বেজে যায়। স্বভাবতই সব সেরে ঘুমোতে ঘুমোতে সেদিন অনেক রাত হয়ে যায়। আমাদের তখন সবে ঘুম এসেছে, এমন সময় দাদার ফোনটা বেজে উঠল। ঘড়িতে তখন ভোর 4টে। ফোনের ওপাশ থেকে কেউ একজন বলল, নরেন্দ্রপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার দোকান ভেঙে গেছে আর একজন মারা গেছে। দাদা তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। গিয়ে দেখে দোকান পুরো ধুলোর সাথে মিশে গেছে। দাদা গিয়ে শুনল যে যিনি মারা গেছেন তিনি গড়িয়ার দিক থেকে বাইক নিয়ে আসছিলেন, আর একটি লরি যাচ্ছিল গড়িয়ার দিকে। তখনই ওই লরিটি ওই বাইক সমেত ওই ভদ্রলোকটিকে নিয়ে পুরো দোকানে ঢুকিয়ে দেয় এবং সাথে সাথে ওনার মৃত্যু হয় এবং লরিটি তারপর পালায়। সব থেকে দুঃখের বিষয় হলো যিনি মারা গেছেন তার 2টো ছোট বাচ্চা আছে। পরের দিন যেহেতু 25শে ডিসেম্বর, তাই সারপ্রাইজ দেওয়ার জন্য তিনি বাচ্চা দুটির জন্য কেক, 2টি পুতুল আর 2টো লাইট জ্বলা বেলুন নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার আর যাওয়া হলো না। রাস্তায় সব পড়ে আছে, চারিদিক থেকে কেক ছড়িয়ে একাকার অবস্থা। আমার দাদা এগুলি দেখে বাচ্চাগুলোর কথা ভেবে কেঁদে ফেলেছে। ওর বক্তব্য হলো, আমার দোকান গেছে, আমি আবার ঠিক করে নেব কদিন পর, কিন্তু বাচ্চাগুলোর তো আর বাবাই রইল না। আমার দাদা খুব আবেগী মানুষ, তো সেই লাইট জ্বলা বেলুনের থেকে লাইটটা খুলে দাদা ওর গাড়িতে লাগিয়ে রাখলো। মনে মনে ভাবলো, এটা না হয় আমার সাথেই থাক। এতক্ষণ যা হচ্ছিল খুবই দুঃখজনক ঘটনা, এখানেই হয়তো শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। দাদা গাড়ি চালানোর সময় লাইটটা জ্বালিয়ে গাড়ি চালাতো। দোকানটা ভেঙে যাওয়ার জন্য সুইগিতে কাজ নিল, কিন্তু প্রায় দিনই কিছু না কিছু হচ্ছে ওর সাথে। ভালো গাড়ি হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে, গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে,
গাড়ির সামনে যে লাইটটা থাকে মানে হেডলাইট সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এরকম প্রবলেম ক্রমাগত চলছিল। একদিন হঠাৎ করে কোনো কারণ নেই দাদা গাড়ি নিয়ে পড়ে গেল, হাত পা কেটে গেল। এরকম করে কয়েক মাস চলছিল। এদিকে একদিন যে বেলুনের লাইটটি লাগিয়েছিল বাইকের মধ্যে, সে লাইটটির ব্যাটারি শেষ হয়ে যায়। যেদিন থেকে সে লাইটটি বন্ধ হয়েছে অস্বাভাবিকভাবে, তারপর দিন থেকে দাদার আর কোনো অসুবিধা হচ্ছে না। এরকম করে আরও 1 মাস কেটে গেল। এর মধ্যে ও অনেকবার সেই লাইটটা জ্বালানোর চেষ্টা করেছে, কিন্তু সেটি জ্বলেনি। যেখানে ব্যাটারিগুলো থাকে সেটা খুলে দেখলো যে ব্যাটারিগুলোতে জং পড়ে গেছে। ব্যাটারিগুলো খুলে নিয়ে দাদা ফেলে দিল এবং লাইটটা রেখে দিল। হঠাৎ করে একদিন ও যেমন কাজে বেড়ায় তেমন বেরোলো। রাতের দিকে একটা কেকের অর্ডার এলো, আর ঠিকানা হলো নরেন্দ্রপুর স্টেশন। যথারীতি ও কেকটা নিয়ে দোকান থেকে বেরিয়ে গেল। নরেন্দ্রপুরের মন্দির গেট পেরোতেই হঠাৎ সেই লাইটটা জ্বলে উঠল। দাদা লাইটটার দিকে তাকাতে না তাকাতেই সামনে একটা লরি চলে আসে, আর মুহূর্তের মধ্যে দাদা লরির তলায় গাড়ি নিয়ে স্লিপ খেয়ে ঢুকে যায়। ভগবান সাথে ছিল, তাই দাদা প্রাণে বেঁচে গেছে। হাত কেটে গিয়েছিল। একটু মুখে চোখে জল দিয়ে উঠে কেকটার দিকে তাকিয়ে দাদা দেখে কেকটা একেবারে নষ্ট হয়ে গেছে। কেকটা তুলে অর্ডারটা ক্যান্সেল করে আবার গাড়িতে উঠতে যাবে, তখনও দাদা দেখছে ওর বাইকে ওই লাইটটা জ্বলছে। ও তাড়াতাড়ি করে সে লাইটটা খুলে ব্যাটারির জায়গাটা দেখল, কিন্তু ওখানে তো কোনো ব্যাটারি থাকা তো দূরের কথা, ওই জায়গাটা পুরো ফাঁকা। তা সত্ত্বেও লাইটটা জ্বলছিল কি করে? ও আবার ওই ভাঙা দোকানের সামনে গিয়ে ওখানে লাইট জ্বলা অবস্থাতেই লাইটটাকে ফেলে এসেছে। অবাক করা বিষয় হলো, তারপর থেকে না হয়েছে গাড়ি খারাপ, না হয়েছে হঠাৎ করে গাড়ি বন্ধ, আর না হয়েছে কোনো দুর্ঘটনা। এটাই ছিল আমার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। সবার কাছে প্রশ্ন একটাই, লাইটটা কিভাবে অন হলো? শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। বেশ ভালো ঘটনা এটি। অনেক সময় হয় যে পুরনো কোনো জিনিস, মানে যখন এই লাইটটি, বেলুনটি, কেকটি নিয়ে যখন ওই ভদ্রলোক মারা গিয়েছিলেন, তখন তার মনের মধ্যে অনেক আশা নিয়ে তিনি মারা গিয়েছেন। এবং আমার মনে হয় সেই যে আশা নিয়ে তিনি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, তারই কিছু এফেক্ট হয়তো থেকে গেছে সেই লাইটটার সাথে, এবং যার জন্য দাদা এরকম ঘটনা ফেস করছিলেন। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমি কিন্তু কমেন্ট দেখি এবং শাউট আউট সেকশনে থাকে, তো অবশ্যই জানাবেন। আজকেও শাউট আউট সেকশন রয়েছে। কমেন্ট সেকশনে যাই একবার। কমেন্ট করেছেন বুলটি চক্রবর্তী, প্রিয়াঙ্কা তরফদার, মন 200, আমাদের মধ্যে রয়েছেন রূপসা বালা, প্রমিতা পল, আমাদের মধ্যে রয়েছেন রিন্টু ঘোষ, তনুশ্রী সূত্রধর। এছাড়া আমাদের মধ্যে রয়েছেন অরুণিমা দত্ত, যিনি প্রত্যেক দিনই আমাদের মধ্যে থাকেন, এবং আশা করছি উনি ভালো আছেন। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমাদের মধ্যে রয়েছেন মৌসুমী দাস, অভিশপ্ত আলমারি, ঘটনাটা দারুণ লোমহর্ষক। আমাদের মধ্যে রয়েছেন মানস বারিক, সায়ন নস্কর, প্রীতি অফিসিয়াল, সঞ্জু। আমাদের মধ্যে রয়েছেন মৌপ্রিয়া পাল, শিল্পা। আমাদের মধ্যে রয়েছে সমীর গেমিং, দিয়া বোস, সোহন দে। আমাদের মধ্যে রয়েছেন নিশা মুখার্জি, তন্ময় ঘোষ, জাহিরুল মোল্লা। আমাদের মধ্যে রয়েছেন তমাল কমল। আমাদের মধ্যে রয়েছেন সমীর ব্লগার, রোহিত গোস্বামী 2719, প্রীতি দাস, রিয়া সিং। আমাদের মধ্যে রয়েছেন নন্দিনী, সুপর্ণা, রয় 9880 এবং অনেকেই। আশা করছি আপনাদের সকলের আজকের এপিসোড অনেক ভালো লেগেছে। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা। ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বিনিময় অ্যাপের লিঙ্ক, এবং সেখানে তোমার ডেমো অ্যাকাউন্টে তুমি পেয়ে যাচ্ছ $10,000 ইন INR। সো যাও, ট্রেডিং জার্নি শুরু করো এবং ট্রেডিং শেখো, এবং বিনিময় ডাউনলোড করো আমার ডেসক্রিপশন এবং কমেন্ট।